তোর আশিকি, লিখেছেন সোয়া রাফা। পর্ব সংখ্যা 20। ক্যাম্পাস থেকে সোজা ডিপার্টমেন্ট ভবন পর্যন্ত পিসিলাকে এগিয়ে দিল ইয়াস। পুরোটা সময় নির্বাকী থেকে গেল দুজন। শেষমেশ পিসি যখন ইয়াসকে বাইরে রেখে এলিভেটরে ঢুকে 5 তলার বোতাম চাপল, সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন ঝড়ের বেগে এসে ভেতরে ঢুকে পড়ল ছেলেটা। ঘটনার আকস্মিকতায় ভড়কালো পিসিলা। ধর গড়িয়ে উঠে পিছিয়ে গেল 2 কদম। পিঠ গিয়ে ঠেকল এলিভেটরের মসৃণ দেয়ালে। ইয়াস কিছু না বলে ওর বিপরীতে পাশে ঠেস দিয়ে দাঁড়ালো শুধু। নিঃশ্বাস ভারী হয়ে আছে তার। তারপর যখন হঠাৎই এলিভেটরের স্লাইডিং দরজাটা ফোর্স করে বন্ধ হয়ে গেল, তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগেই পিছলার ওপর ছিটকে পড়ল ইয়াস। মেয়েটাকে কোনো কিছু বুঝে ওঠার ফুরসত দিল না আর। উন্মাদের মতোই এক হাতে ওর চুলগুলো আঁকড়ে ধরে রুক্ষ তৃষ্ণার্ত ঠোঁট দুটো ডুবিয়ে দিল গলার ভাঁজে। অনুভূতির এক অদ্ভুত তরঙ্গ ছাসে আশা না কাঁদলে উঠল পিসিলা। মুখ ফসকে বেরিয়ে এলো চাপা চিৎকার, আহা! ইয়াস তখনও পিওসির গলার ভাঁজে নিজের কর্তৃত্ব ফলাতে ব্যস্ত। হাত দুটো কবজিবদ্ধ করে তুলে রেখেছে মাথার ওপর। পিসিলা বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে, যেন কষ্টের মতো এক অলৌকিক সুখের অত্যাচারে ক্রমশ তলিয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে এক জোড়া অধৈর্য দিশেহারা ঠোঁট নেশাতুর কোনো দ্রব্য আহরণ করেছে। ভয়ঙ্কর কোনো রক্তচোষার মতোই চুম্বনের দমকে চুষে নিয়ে যেতে চাইছে তার ছোট্ট দেহের প্রতিটি রক্তকণা। কাছে আসার সেই অলৌকিক মুহূর্তটুকু এক নিমিষে চুরমার করে দিয়ে কয়েক সেকেন্ড বাদেই খুলে গেল এলিভেটরের দরজাটা। ইয়াস যেমন ছিটকে কাছে এসেছিল, তেমনভাবেই ছিটকে মুখ সরিয়ে নিল পিসিলার গলা থেকে। পিসিলা তখনও কাঁপছে তিরতিরিয়ে। দাঁড়ানোর শক্তি ক্ষীণ হয়ে এসেছে তার। চোখ দুটো ঘোলাটে। গলার মাঝে যে সুন্দর বিউটি বোনগুলো উন্মুক্ত করে কলেজে এসেছিল, তা এখন কালচে রক্তের ক্ষত দিয়ে ভরে গেছে। ইয়াস এসে নিঃশব্দে হাত ছোঁয়ালো সেখানটায়। তার আলতো স্পর্শে কেঁপে উঠল পিসিলা। ব্যথায় চোখ খিচিয়ে ফেলল। ততোধিক নমনীয় স্পর্শে মেয়েটাকে আরও খানিকটা ব্যথা দিল ইয়াস। ততপর কানের কাছে মুখ হিসিয়ে আওড়ালো, নাও ইউ আর লুকিং লাইক মাইন, অল মাইন। বলেই হাওয়ার বেগে সামনে থেকে চলে গেল ছেলেটা। পিসিলা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পরিস্থিতি সামলে উঠতে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্তম্ভির হয়ে। তারপর যখন সামনের দিকে পা বাড়াবে, তখনই কোথা থেকে যেন সামনে এসে উদয় হলো রোজ। রোজকে দেখে ফের থমকে গেল পিসিলা। চোখে মুখে ভর করল অসন্তোষ। মেয়েটা নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাতে এখানে এসেছে। কিন্তু পিসিলার হাতে সময় নেই। অগত্যা পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও ওর পথ রুগল শকুন চোখের মেয়েটা। এবারে ধৈর্যহারা হয়ে পড়ল পিসিলা। বিরক্ত গলায় বলল, কি ব্যাপার রোজ? কি ব্যাপার সেটা তো তুমি আমায় বলবে। পিসিলার দিকে আগুন চোখে তাকিয়ে দাঁত কির মিলিয়ে কথাটা বলল রোজ। বিপরীতে পিসিলা একটা হতাশ নিঃশ্বাস ছাড়ল। যত সম্ভব শান্ত থাকার চেষ্টা করে বলল, তোমার যদি কিছু বলার থাকে পরে বলো, আমার পরীক্ষা আছে, এখন আমায় যেতে দাও। আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে এক পাও নড়তে পারবে না তুমি। ভিতর ভিতর ক্রোধে ফেটে যাচ্ছে পিসিলা। শরীরে রক্ত টকবক করে ফুটছে তার, কিন্তু অযথা ঝামেলা করার সময় নেই। তাই কোনো মতে রাগটুকু সামলে চিবিয়ে চিবিয়ে বলল, বলো কি জানতে চাও? ইয়াস তোমায় কিস করলো কেন? কি বললে? পিসিলা যেন শুনেও শোনেনি, তেমনিভাবে প্রশ্ন করলো আবারও। আমি দেখেছি একটু আগে এলিভেটরে বসে তোমাকে কিস করেছি ইয়াস, বাট হোয়াই? রাগে অগ্নিশর্মা হয়ে আছে রোজ। রোজের পিছনে সাঙ্গপাঙ্গরাও ফুঁসছে পিসিলার দিকে চেয়ে। ওদের এই অকারণ রাগ দেখে অবাক না হয়ে পারল না পিসিলা। সহসা অধৈর্য হয়ে মুখ খুলতেই হলো ওর। বিস্ময়ভূত কণ্ঠে বলল, আমার হাজব্যান্ড আমাকে যেখানে খুশি সেখানে বসে কিস করবে, এটা তার ইচ্ছে। তুমি প্রশ্ন করার কে? হু দ্য হেল আর ইউ? পিসিলার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল রোজ। রাগে কাঁপতে কাঁপতে বলল, নষ্টা মেয়ে ছেলে, ভাইকে হাজব্যান্ড বলছিস? ইয়াস আমার হাজব্যান্ড। কথাগুলো বলে থামতে পারল না রোজ। তার আগেই ওর গালে এসে আছড়ে পড়ল শক্ত একটা চপেটাঘাত।
পিসিলার এহেন অত্যাচার্য কর্মকাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে গেল রোজের পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো। তারা একে অপরের দিকে ভয়ার্ত চোখে দৃষ্টি বিনিময় করছিল। ঠিক সেই মুহূর্তে কানে ভেসে এলো প্রিসিলার তেজস্বীয় কণ্ঠস্বর। মাউন্ট ইউর ল্যাঙ্গুয়েজ। একটা ছেলেকে মন গড়া নিজের হাজব্যান্ড পরিচয় দিতে দিতে এখন তার বিবাহিত স্ত্রীর সামনেও দেওয়া শুরু করেছ? লজ্জা করে না? কার লজ্জা? কিসের লজ্জা? পিছন থেকে এক ভরাট পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই রোজ পিসিলা সহ এক চোখে পিছনে তাকালো সবাই। দেখল চুইনগাম চিবোতে চিবোতে ঘাড় বাঁকিয়ে পিসিলার দিকে এগিয়ে আসছে জ্যাকব। তার মাথায় অনেকগুলো সেলাইয়ের দাগ। সম্ভবত আগের বারের অ্যাক্সিডেন্ট থেকেই তৈরি হয়েছে ক্ষতগুলো। জ্যাকবকে দেখা মাত্রই সামনে থাকা মেয়েগুলো সব হুড়মুড়িয়ে সাইডে সরে গেল। পিসিলা এখন মুখোমুখি তার। ভিতর ভিতর কিছুটা শঙ্কিত হলেও অভিব্যক্তিতে আগের মতোই তেজ ধরে রেখেছে মেয়েটা। জ্যাকব সে সবে পাত্তা না দিয়ে ওর চোখের দিকে কঠোর দৃষ্টিপাত করে আবারও প্রশ্ন ছুড়ল, কাকে লজ্জা শেখাচ্ছিস তুই? জ্যাকবের তুই সম্বোধনে পিসলা সহ আশেপাশে সবাই আশ্চর্য হয়ে গেল। শুধুমাত্র এক দুজন নয়, পুরো ক্যাম্পাস জানে জ্যাকব পিসলার জন্য ঠিক কতটা পাগল। তাহলে আজ হঠাৎ এমন আচরণ কেন? সবাই যখন নিজেদের মধ্যে ফিসফাস করায় ব্যস্ত, তখন আবারও একটা আশ্চর্য কাণ্ড ঘটিয়ে ফেলল জ্যাকব। অতর্কিত হাতে থাবা দিয়ে পিসিলার লম্বা চুলগুলো টেনে ধরল সে। পিসিলা ঝটকা মেরে সরিয়ে দিতে উদ্যত হলে আরও শক্ত করল সে হাতের বাঁধন। তারপর ওর মুখটাকে মুখের সামনে টেনে এনে চুইনগাম চিবোতে চিবোতে আগ্রাসী কণ্ঠে বলে উঠল, ইয়াসকে হারানোর জন্য তুই আমায় ব্যবহার করেছিস। গত 3 মাস আমি হসপিটালে ছিলাম, আর তুই কি করলি? সেই ইয়াসকে বিয়ে করে ফেললি। আমি জ্যাকব তোর পিছনে নেড়ি কুকুরের মতো ঘুরেছি, যখন যা বলেছিস তাই করেছি, কিন্তু তুই আমাকে নিয়ে দারুণ খেলেছিস। এবার তো আর ছেড়ে দেওয়া যায় না বীজ। এবার তোকে আমার আসল রূপটা দেখাতেই হবে। ভাইয়ের কাছে ইনবন্ধন হয়ে পাশ থেকে রোজ কটমট করে বলল, আবার আমাকে চড়ও মেরেছে ভাইয়া। এক্স্যাক্টলি, আমার বোনকে চড়ও মেরেছিস। এবার ওকে সরি বল। সে সরি রাইট নাও। চারিদিকে সবাই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে। পিসিলা নীলাভ চোখে পানি চলে এলো, তবুও ধীর গলায় বলল, আমি পিসিলা যাওয়া শুধু শুধু কাউকে সরি বলি না, আর বলবও না। এখনও এত অহংকার? উপহাসের স্বরে কথাটা বলেই ঘাড় বাঁকালো জ্যাকব, যেন ও খুব ভালো করেই জানে এর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। ওকে ইচ্ছে মতো হ্যারাস করো ভাইয়া, বুঝিয়ে দাও তুমি আসলে কি। পাশ থেকে ঝগড়াটে মহিলাদের মতো চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলল রোজ। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে পিছলা দাঁতে দাঁত পিছল, কণ্ঠে হুঁশিয়ারি নিয়ে বলল, সময় আছে, থেমে যা রোজ। নয়তো আজকের এই ঘটনার 1% যদি আমার পাপা জানতে পারে, তাহলে তোদের দুজনের গল্প এখানেই শেষ। পিছলার মুখ থেকে কথাটা বেরোনো মাত্রই বোধে ফেটে পড়ল জ্যাকব। ইউ ডাটি বিচ। মুখ দিয়ে অশ্রাব্য বাক্য ছুঁড়ে রেগে মেগে পাশে দাঁড়ানো একজনের হাত থেকে একটা কোকের বোতল ছো মেরে টেনে নিয়ে বোতলের সবটুকু পানীয় ঢেলে দিল পিসলার মাথায়। এতক্ষণ ধরে চিবুতে থাকা চুইনগামটাও থু মেরে ছুঁড়ে ফেলল ওর মুখের ওপর। তারপর আশেপাশে তাকিয়ে রোজ আর সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্য করে বলল, ওকে টেনে হিজের স্টোর রুমে নিয়ে যাও, সেখানে ওর ক্লাস নেওয়া হবে আজ। খেয়াল রাখবে কিছুতেই যাতে সময়ের আগে পরীক্ষার হল অবধি যেতে না পারে। বলে সেখান থেকে প্রস্থান করল জ্যাকব। যেই বলা সেই কাজ। রোজ খুব আগ্রসী হয়ে হাত বাড়ালো পিছলার দিকে। এবার সত্যি ভয় পেয়ে কুগড়ে গেল মেয়েটা। চারিদিকে কুণ্ঠিত দৃষ্টিপাত করে পিছিয়ে গেল কয়েক পা। রোজ এগিয়ে গিয়ে আবারও ধরতে চাইলে ওর বাহুটা, কিন্তু শরীর ছোঁয়ার আগেই কোথা থেকে যেন এক শক্ত পুরুষালী হাত এসে আচানক সাইডে সরিয়ে নিল পিসিলাকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে উঠল সকলে। শিখার হাত ফসকে বেরিয়ে যাওয়ার মতোই ভারী বিরক্ত হয়ে পাশ ফিরে তাকালো রোজ। সঙ্গে সঙ্গে পিলে চমকে গেল ওর। অস্পষ্ট স্বরে আওড়ালো, নিনিকো। নিজের শার্ট খুলে পিসিলার শরীরে জড়িয়ে দিচ্ছিল নিকো। তারপর মেয়েটাকে বাহুতে আগলে ধরেই রোজের দিকে রক্ত গরম চোখে তাকালো সে। গর্জে উঠে বলল, হাউ ডেয়ার ইউ গার্ল! পিসলার দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোমার? কে দিয়েছে এত পাওয়ার?
এর পরিমাণ কতটা ভয়ঙ্কর হবে আদৌ জানো সেটা তুমি? তার শেষ কথাতেই থমকে গেল চারিপাশ। রোজ আর সাহস পেল না কিছু বলে ওঠার। চুপচাপ দাঁড়িয়ে কোন দৃষ্টিতে পিসিলাকে লক্ষ্য করে সাপের মতো ফোঁস ফাঁস করছে শুধু। নিকো এবার দৃষ্টি ঘুরিয়ে আশেপাশের মেয়েগুলোর দিকে তাকালো, যারা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখে গেছে। একটা মেয়েকে হ্যারাস করা হচ্ছে, তবুও প্রতিবাদ না করে তাকিয়ে তাকিয়ে গিলছো, লজ্জা নেই তোমাদের? মেয়েগুলোর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঘৃণার স্বরে কথাগুলো বলল নিকো। বিপরীতে নিঃশব্দে মাথা নত করে ফেলল সবাই। নিকো আবারও শক্ত কণ্ঠে বাক্য ছড়ল তৎক্ষণাৎ। আর এক মুহূর্ত যদি কেউ এখানে দাঁড়িয়েছ, আমি সোজা গিয়ে তার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। কলেজ লাইফ হেল করে দেব তার। সিনিয়রের হুঙ্কার শুনে একযোগে হুড়মুড় করে সেখান থেকে চলে গেল সবাই। জায়গাটা এখন শ্মশানের মতো নীরব। এতক্ষণে আবারও পিসিলার দিকে দৃষ্টিপাত করল নিকো। মেয়েটার চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ছে নোনা জল। ফর্সা মুখ কেঁদে কেটে টমেটোর মতো লাল হয়ে গেছে। নিকো হাত বাড়িয়ে ওর চোখের জল মুছে দিতে চাইলে চট করে মুখ ঘুরিয়ে নিল পিসিলা। ফুপিয়ে উঠে অভিমানের স্বরে বলল, যার মুছিয়ে দেওয়ার কথা সে তো এলো না, তুমি কেন অন্যের দায়িত্ব পালন করবে নিকো? সহসা হাত গুটিয়ে নিল নিকো। তখনই সেখানে ছুটে এলো নোভা। এসেই মেয়েটাকে বুকের ভেতর জড়িয়ে ধরল সে। প্রিয় বান্ধবীর উষ্ণ আলিঙ্গনে এতক্ষণে হাউ মাউ করে কেঁদে ফেলল পিসিলা। নোভা ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মাথার ওপর হাত বুলিয়ে দিয়ে মায়ের মতো মমতা মাখা গলায় বলল, কিচ্ছু হয়নি ডার্লিং, সব ঠিক আছে, আমরা এখানেই আছি, এভরিথিং ইজ টোটালি ওকে। জ্যাকবকে দেখে নিচ্ছি, তুমি শান্ত হও, পরীক্ষা দিতে হবে তো। তখন সন্ধ্যা পায়। আকাশের গায়ে মেঘে মেঘে আগুন লেগেছে। ক্লান্ত দিনের ইটি টেনে একটা ধূসর আধারে ক্রমশ তলিয়ে যাচ্ছে পৃথিবী। নামে মাত্র পরীক্ষা শেষ করে মাত্রই হল থেকে বেরিয়েছে প্রিসিলা। এদিক ওদিক না তাকিয়ে হাঁটছে গুটি গুটি পায়ে। নির্জীব ক্লান্ত দৃষ্টি তার পায়ের পাতায় আটকে আছে। ঠিক এমন সময় কোথা থেকে যেন ঝোড়ো হাওয়ার মতো ছুটে এসে পিসিলার হাতটা খামচে ধরল ইয়াস। একে তো থমথমে বিষণ্ণতায় বুকের ভিতরটা অবশ হয়েছিল, তার ওপর হঠাৎ এমন আক্রমণে একটু বেশি রিয়াক্ট করে ফেলল মেয়েটা। ভরা ক্যাম্পাসে দাঁড়িয়ে কেঁদে ফেলল অবুঝের মতো। কান্নার দমকে আটকে যাচ্ছে শ্বাস প্রশ্বাস। পিসিলার হৃদয় নিঙানো কান্নার আওয়াজে মাঝপথে ইয়াস হঠাৎ পিছনে ঘুরল। দু কদম পিছিয়ে গিয়ে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে রুক্ষ পাথুরে গলায় বলে উঠল, আমি তোর চোখের জল মুছিয়ে দিতে এখানে আসিনি, তোর চোখের জল আসার কারণটাকে মুছে দিতে এসেছি, তাই কান্না থামা। ছেলেটার কথার আগা মাথা কিছুই বোধগম্য হলো না পিসিলার। তাই ফুপিয়ে কেঁদে উঠে আকুতির স্বরে বলল, আমার খুব ক্লান্ত লাগছে ইয়াস, প্লিজ বাড়ি নিয়ে যাও। যাবি তো? কাজ শেষ হলে আমি নিজেই নিয়ে যাব। নিভু স্বরে কথাটা বলেই এক টানে পিসিলাকে কোলে তুলে নিল ইয়াস। তারপর ক্যাম্পাস মারিয়ে সোজা গাড়িতে নিয়ে বসালো। মহাসড়কের উল্টো পথে একটা নির্জন সরু রাস্তা ধরে সাই সাই করে এগিয়ে চলছে গাড়িটা। আশেপাশে কোনো লোকালয় নেই। রাস্তার দুধারে কেবল ঝোপঝাড় আর ঘন বন জঙ্গল। দিনের আলো নিভে যাওয়া মাত্রই গাছগাছালির মাথায় জটলা পাকিয়েছে গাঢ় অন্ধকার। রাস্তার দুধারে ল্যাম্প পোস্টগুলো টিমটিমিয়ে জ্বলছে, যেন প্রাণ নেই তাতে। কেমন যেন অদ্ভুত ওরে চারপাশ। গাড়িটাও ক্রমশ প্রহেলিকার দিকে ছুটছে। অজ্ঞাত পিসিলা এখনও অসহায়ের মতো কাই কুই করছে। মূর্তির মতো এক ধানে গাড়ি চালাতে থাকা ইয়াসকে সুবিধা লাগছে না মোটেই। এই মুহূর্তে ওকে কোনো প্রশ্ন করতেও কেন যেন খুব ভয় করছে পিসিলার। মনে হচ্ছে টু শব্দ করলেও কষিয়ে চড় বসিয়ে দেবে এক্ষুনি। একটু বাদে নিজে থেকে গাড়ির ব্রেক কষল ইয়াস। পিসিলা বাইরে তাকিয়ে দেখল গাঢ় অন্ধকারের মাঝে সারিতে সারিতে বাস্কের মতো সাজানো। তার মাথায় মাথায় দাঁড়িয়ে আছে ছোট্ট সাদা রঙের ক্রুশ। ক্রুশগুলো দেখা মাত্রই বুকের ভেতর আচানক মোচড় দিয়ে উঠল প্রিসিলার। আর একটু ভালোভাবে খেয়াল করতেই বুঝলো এটা একটা সেমিটেরি এরিয়া।
যেখানে মৃত্যুর পরে মানুষকে সমাধিষ্ট করা হয়। চোখের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে প্রস্তর ফলক। ইয়াস কেন হঠাৎ এমন একটা জায়গায় ওকে নিয়ে এলো? অযাচিত এই প্রশ্নটা মস্তিষ্কে বিট করতেই নিঃশ্বাস আটকে গেল পিসিলার। সিট দ্বারা দিয়ে বয়ে গেল ঠান্ডা শীতল স্রোত। তক্ষুনি পিছনের দিকে ঝনঝনিয়ে বিকট শব্দ হওয়ায় চকিতে ঘুরে তাকালো ও। দেখল গাড়ির ব্যাগডালা থেকে কিছু একটা টেনে হিঁচড়ে বের করছে ইয়াস। ততপর পিসলার কাছে এসে ওকেও হাত ধরে টেনে নামালো গাড়ি থেকে। মেয়েটার বুক ধড়ফড় করছে, কৈকো তালু শুকিয়ে কাঠ। ইয়াসকে ছাড়ানোর প্রয়াসে ছটফট করছে ও ক্রমাগত। ইয়াস সে সব গ্রাহ্য করল না। ওর হাত তাকে শক্ত করে চেপে ধরে মাটি থেকে টান মেরে একটা লম্বা হাতলওয়ালা বেলচা তুলে নিল অন্য হাতে। তারপর টানতে টানতে সোজা নিয়ে গেল সেমিটারির ভিতরে। ভূতগ্রস্তদের মতোই হনহনিয়ে হাঁটছে সে। কপালে বিরক্তিসূচক কুঞ্চিত রেখা, চোয়াল শক্ত, নিঃশ্বাসে ফোঁস-ফাঁস শব্দ। তারপর হুট করে থেমে গেল সেই হাঁটার গতি। টনক নড়ল পিসিলার। ভয়ার্ত নয়নে চারিদিকে চোখ বোলালো সে। দেখল ডানে বামে সামনে পিছনে শত শত কবর। তার মাঝখানে জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে আছে ওরা দুজন। চোরা চোখে আশপাশটা লক্ষ্য করতেই গা ছমছম করে উঠল পিসিলার। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলল, তোমার সমস্যা কি ইয়াস? এখানে কেন নিয়ে এসেছো আমায়? প্লিজ বাড়ি যেতে দাও। আই নিড সাম পিস। পায়ের দিকে তাকা। কি? জাস্ট লুক ডাউন ইট ইয়োর ফিট। মেয়েটার কান্নাকাটির বিপরীতে থেমে থেমে প্রত্যুত্তর করল ইয়াস। ওর কথা মতো পায়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিপাত করল পিসিলা। সঙ্গে সঙ্গে পিলে চমকে গেল তার। ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে চিৎকার করে পিছিয়ে গেল কয়েক কদম। মুখের ওপর দু হাত চেপে ধরে নিজের কান্না সংবরণ করতে চাইল। ভীতগ্রস্ত হয়ে এদিক ওদিক পরখ করে আবারও জোরে জোরে নিঃশ্বাস ফেলে ঘোলাতে চোখে তাকালো সেই হাত পা চোখ মুখ বেঁধে মাটিতে ফেলে রাখা মনুষ্য দেহটার দিকে। ওদের পায়ের কাছেই রক্তে জর্জরিত হয়ে গড়াগড়ি করছে মৃতপ্রায় এক দেহ। অসংখ্য মারের আঘাতে মুখটা বিকৃত হয়ে আছে তার। চেহারা বোঝা দায়, তবে ভালোভাবে লক্ষ্য করলে অনুমান করা যায় এটা আসলে জ্যাকব। জ্যাকব?